মামলা ছাড়া যেন কিছু জানে না। দেখি আজ ব্যারিস্টার সাহেব কোর্টে গিয়ে কি নিয়ে মামলা করেন। বিয়ার খেলে মানুষটা মক্কেলদের বিদায় করে যে ব্যারিস্টারের পোশাক পরতে গেছে, অমনি আমি আজকের মামলার কাগজপত্র নিয়ে পালিয়ে এসেছি। তুমি তো পালিয়ে এসছো বৌদি, এদিকে তোমার কর্তা যে আমাকে জ্বালিয়ে মারলো। সবসময় গায়ে হাত দিয়ে কথা বলো। মানে তুমি আমার সীতা বৌদি, আমি তোমার লক্ষণ দেব, তাছাড়া বৌদি তো মায়ের সমান। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি পা টিপি টিপি গিয়ে দেখে আসি ব্যারিস্টার বাবুর মেজাজ এখন কত ডিগ্রিতে পৌঁছেছে। ও গায়ে হাত দিলে দেবীর মেজাজ একদম গরম হয়ে যায়, কিন্তু আমার দোষ কি? আমি তো একটা পুরুষ নাকি? তো দাদার কথা মতো 6 মাস ধরে এই বউটাকে সঙ্গ দিতে দিতে আমার মধ্যে একটা লোভের জন্ম হয়েছে। হ্যাঁ, নারীদের লোভ, সুন্দরী একটা মহিলাকে বুকে জড়িয়ে ধরে স্বপ্ন দেখার লোভ, অথচ মুখে বলতে হয় সীতা বৌদি মায়ের সমান। কিন্তু সুযোগ পেলে ওই বউটাকে আমি। ঠাকুরপো, তুমি তাড়াতাড়ি দেখবে এসো, তোমার ব্যারিস্টার দাদার বুদ্ধির ব্যারোমিটার একেবারে ফেল হয়ে গেছে। সত্যি বৌদি, কৃষ্ণা তুমি না 6 মাসের বাচ্চার মা? বাচ্চার মা হয়ে বাচ্চা মেয়ের মতো কোর্টে বেরোবার আগে আমার মামলার ফাইলটা লুকিয়ে রাখতে তোমার লজ্জা করলো না? ফাইলটা দাও। দিতে পারি একটা শর্তে, আজ কোর্ট থেকে ফিরে এসে আমাকে নিয়ে তোমায় বেড়াতে যেতে হবে। সময় নেই কৃষ্ণা, আদালত আমার বৈঠকখানা নয়। তাহলে তুমিও জেনে রাখো ব্যারিস্টার সাহেব, আমার জীবনটা তোমার বার লাইব্রেরি নয়, আইনের মোটা মোটা বই নয় যে দরকার পড়লে একবার করে বার করবে, আবার কাজ মিটে গেলে আলমারিতে তুলে রেখে দেবে। আমার হিসেবে স্ত্রীর মতনই থাকা উচিত। তাহলে স্ত্রী হিসেবেই আমি জানতে চাই, কেন তুমি আমাকে সময় দেবে না? আমি সময় না দিলেও আমার মামাতো ভাই তোমার লক্ষণ দেবর, সে তো তোমাকে সময় দিচ্ছে। তার জীবনে যদি লক্ষণ দেবরই সব হতো, তাহলে আর রামচন্দ্রকে দরকার হতো না। কৃষ্ণা, ছি ছি ছি, নিজের বিশ্বাসের উপর তোমার এই বিতৃষ্ণা। আমি ব্যারিস্টার সাহেব, ক্রিমিনাল কেস করতে করতে তুমি নিজেই এখন একজন ক্রিমিনাল হয়ে গেছো। আমায় তুমি ক্ষমা করো কৃষ্ণা, আমার ভুল হয়ে গেছে। আমি পুরুষের ভালোবাসা যে কত গভীর তা যদি জানতে, তাহলে বুঝতে পারতে কেন তাদের মনে সন্দেহের জন্ম হয়। অথচ তুমি আমাকে কত কথাই না শোনালে। তাহলে তুমি শোনো, এবার আমি তোমার কাছে ক্ষমা চেয়ে চিৎকার করে বলছি, আসামি হাজির হুজুর। এবার বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলিব না বলিব না বলিব না। এবার তুমি একটু সত্যি কথা বলো তো ব্যারিস্টার সাহেব, তোমারই টাকার নেশা কবে কাটবে? যখন ব্যাংকে আমার অনেক টাকা জমবে। এত টাকা নিয়ে তুমি কি করবে? তোমাকে সুখী করব। আমি সুখ চাই না, আমি শান্তি চাই। কেন কৃষ্ণা, তোমার নামে তৈরি এই কৃষ্ণা কুটিরে তুমি শান্তি পাও না? এখানে শান্তির চেয়ে ক্লান্তি বেশি। এটা তোমার অভিমানের ভ্রান্তি। এই ভ্রান্তি তোমার সেদিন কাটবে যেদিন তোমার আমার ভালোবাসার ফসল, আমাদের 6 মাসের খোকন সোনা, বড় হয়ে মস্ত বড় জজ হবে। কি বললে তুমি? আমাদের খোকন সোনা জজ হবে? আমি হব জজ সাহেবের বাবা, আর তুমি হবে জজ সাহেবের মা। স্বপ্নটা যেন কানায় কানায় ফুরে যাচ্ছে। এই যে তোমার স্বপ্নটা না হয় কানায় কানায় ভরে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার স্বপ্নটা কানায় কানায় ভরিয়ে দেব তোমার প্রেমে পাত্রখানি। কানায় কানায় ভরিয়ে দেব তোমার প্রেমে পাত্রখানি। তোমার প্রেমের রাজা, তুমি ভালোবাসা, আমি তোমার প্রেমের রাজা, তুমি ভালোবাসা। এই শোনো না, এখন না। তবে কখন? রাত্রে খোকন সোনাকে ঘুম পাড়িয়ে, বুঝলে মশাই? কৃষ্ণাকে অবিশ্বাস করে কি ভুলই না আমি করেছি, কিন্তু এত বড় ভুলই বা আমি করলাম কেন?
তাহলে কি দীপক তার চরিত্রের কোনো পরিবর্তন করেছে? অনিমেষদা, আমি তার ভুল দিয়ে কৃষ্ণাকে ভুল বুঝে বসেছিলাম। অনিমেষদা, কে? ও দীপু। যে কথাটা বেশ কিছুদিন ধরে বলবো বলবো করেও তোমাকে আমি বলতে পারিনি। কি কি বলতে পারিস নি? বৌদি, বৌদি একটু গায়ে পড়া অভ্যেস আছে। অথচ অথচ একটু আগে। ঠিক আছে ঠিক আছে, আগে আমি কোর্ট থেকে ফিরে আসি, তারপর আমি প্রমাণ করে দেব কৃষ্ণা শুধু মিথ্যাবাদিনী নয়, সে অভিনেত্রী, সে জাদুকরী। ঠিক সময়ে ঠিক সুযোগে আমি জাদুকরের মতো ভোজবাজির খেলা শুরু করে দিয়েছি। কিন্তু আজকের এই জাদুর খেলা শেষ হলেই কৃষ্ণর যৌবনের খনিতে নেমে আমি মুঠো মুঠো সোনা তুলে নেব। হ্যাঁ, কামনার সোনা। খোকন সোনাকে চুম নাকি তোমার দাদা কোর্টে চলে গেল। তাতে কি হয়েছে বৌদি? দাদার বদলে আমি চুমুটা খেয়ে নিচ্ছি। খোকন সোনা, চাঁদের কণা, ওগো আমার স্বপ্ন সোনা। আহ, তোমার সাহস কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। সীমানা ছাড়িয়ে না গেলে স্বপ্নের রাজ্যে পৌঁছবো কি করে? তুমি কি পাগল হয়ে গেছো? বলে আমি পাগল? হ্যাঁ, তুমি পাগল। তোমার চোখ মুখ আজ সেই কথাই সেই বলছে। কথাই বলছি। ও ঘরে গিয়ে আয়নায় নিজের মুখটা একবার দেখে এসো। তার আগে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি দেখে এসো তোমার এই সারা শরীরে যৌবনের কি ঢলে নেমেছে। কি বললে জানো? রূপসী হরিণী, তোমার এই নধর মাংসে দাঁত বসানোর জন্যই আজ আমি জানোয়ার হয়ে গেছি। ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ছেড়ে দেবো। তার আগে তোমার এই যৌবনের মুখ থেকে মধুটুকু গেলে নিয়ে। এই এই শোরের বাচ্চা, আমার মধু খাবার মধু লগ্নে তুই টে টে করে কাঁদছিস কেন? তুমি ততক্ষণ তোর মাকে নিয়ে। খবরদার বলছি, আর এক পায়ে গুবি না কুকুর। কি বলে? আমি কুকুর? হ্যাঁ, আমি কুকুরই তো। তোর তোর এই সতী পোনার হাড়ি কুকুরটা আজকে চেটে পুটে খাবে। না, তা হয় না বৌদি, তা হয় না। আমি যাকে মায়ের মতো দেখি তার সঙ্গে ব্যভিচার আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি তুমি আমাকে ক্ষমা করো বৌদি, তুমি আমাকে ক্ষমা করো। চরিত্রহীনা কলঙ্কিনীর পায়ে ধরে তুই নিজেকে ছোট করিস না দেব। দাদা, দাদা গো, একটু আগে তোমাকে যে কথা বলেছিলাম সে কথা অক্ষরে অক্ষরে মিলে গেল তো? তো না, যদি ভুল করে ফেলে যাওয়া ব্রিফ কেসটা নিতে বাড়ি ফিরে না আসতাম। বৌদি গো, তুমি দাদার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও বৌদি। জানো, এরপরও বৌদি বলে সম্বোধন করতে তোমার লজ্জা করছে না? পায়ে ধরবো, ক্ষমা চেয়ে নেবো। কেন? কোন অপরাধে? I say get out at once! যাচ্ছি, যাচ্ছি। এই মুহূর্তে আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাব না তো কি? সে যুগের মেয়েদের মতন আপনার পায়ে ধরে আমাকে দাসী হয়ে থাকতে দিন বলে আমি ডুকরে ডুকরে কাঁদবো ভেবেছেন ব্যারিস্টার সাহেব? না, তা আমি কাঁদবো না। আমি এই যুগের মেয়ে, জীবন সংগ্রামে সৈনিকের মতো আমি লড়াই করতে শিখেছি। তাই এই মুহূর্তে আমি আমার সন্তানকে নিয়ে আপনার বাড়ি থেকে চলে যাব। না, খোকন সোনাকে তুই নিয়ে যেতে পারবি না শয়তানি। আপনার মতন এক অবিশ্বাসের দানবের কাছে আমার রক্তের ফসলকে আমি রেখে যাব ভেবেছে? আমার শেষ কথা শুনুন ব্যারিস্টার সাহেব, আমি যেমন করে পারি আমার সন্তানকে জজ করবই করব। আমার প্রতিজ্ঞার কোনো ব্যতিক্রম হবে না। তখন জ্বালিয়ে পুড়িয়ে মারবে আপনার অনুশোচনার ঝালাস। আপাতত আপনি ভালোবাসার দায় থেকে, বিশ্বাসের দায় থেকে, সন্তান স্নেহের দায় থেকে বেকসুর খালাস। দীপক, দীপক, বাড়ির দরজাটা বন্ধ করে দে। দাদা, দাদা গো, তুমি কি করলে দাদা? তুমি কি করলে? ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি।
কৃষ্ণ ঠাকুর আর এই ফুটফুটে বাচ্চাটাকে আশ্রয় দিয়ে আমি উচিত কাজে করেছি। কি হলো, টিউশনি করতে যাবে না? যাব, কৃষ্ণা ফেরার পর। সে এখন কখন ফিরবে তার ঠিক নেই। চাকরির সন্ধানে দুপুরবেলা বেরিয়েছে। পাবে না চাকরি সে পাবে না। অথচ বাচ্চাটাকে নিয়ে তার বিরাট স্বপ্ন। জজ করবে, জজ ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন যে আমাকে সত্যি পরিণত করতে হবে দাদা। কৃষ্ণ ঠাকুর যে প্রতিজ্ঞা করেছে ও মরবে, তবু স্বামীর কাছে ফিরে যাবে না। মায়া বলতে, সত্যি যদি তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাহলে আমি ওই সন্তানকে বুকে করে ছিঁকিরি করব, দরকার হয় ভিক্ষে করব, তবু সেই অবিশ্বাসের পাপ করিতে আমি আর কোনোদিন ফিরে যাব না, কোনোদিন না, কোনোদিন না। এমনি করে যে তোকে কাঁদতে হবে সেটা আমি জানতাম। তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আমরা যখন তোদের গায়ের বাড়িতে গেলাম, তখনই জানতে পেরেছিলাম তুই একটা বড় লোকের ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছিস। আমি তখনই তোকে বলেছিলাম কাজটা তুই ভালো করিস নি কৃষ্ণা। কিন্তু আমি তো তোর দুঃসম্পর্কের দাদা, তাই আমার কথার কোনো গুরুত্ব দিসনি। ওইসব কথা বাদ দাও তো। তোমার তো অনেক চেনা চেনা লোক আছে, তাদের কাউকে ধরে ওর যে কোনো একটা চাকরির ব্যবস্থা করো। হ্যাঁ, মনে পড়ে গেছে। আজ আমি যখন অফিস পাড়ায় চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলাম, তখন এক ভদ্রলোক আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনাকে চাকরি খুঁজছেন? তারপর আমার মুখে আমার দুঃখের কথা শুনে তিনি বললেন, আমি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে আপনাকে চাকরি করতে আপনি করবেন? তুমি তাকে কি বলেছো ঠাকুরজি? আমি ভদ্রলোককে দাদার সঙ্গে দেখা করতে বলেছি। ভদ্রলোকের নাম কি? আগে আমার নাম সত্য বিশ্বাস। ঠাকুরজি, ভদ্রলোককে বুঝতে পারলো, চা করে দিয়ে এসো। না বৌদি, আজকাল চা খাওয়ার সময় হবে না। আমি অফিস পড়ায় কৃষ্ণদেবীর সঙ্গে কথা বলার পর আমি অফিসের ম্যাডামকে সব কথা বলায় তিনি বলেছে, কি বলেছে? কৃষ্ণদেবীকে আজকে একবার অফিসে নিয়ে যেতে। কৃষ্ণা, আমার কথায় তুই কিছু মনে করিস না বোন। আমার যদি পয়সা থাকতো তাহলে আমি তোকে কিছুতেই চাকরি করতে পাঠাতাম না। সে আমি জানি সূর্যদা। কি করে জানলি? সেই প্রথম দিন আমার দুঃখের কথা শুনে তোমার চোখে জল দেখে দেবতার পুষ্প তোমার মাথায় ছুঁয়ে দিই। ভগবান তোমার মঙ্গল করুন। তার আশীর্বাদে তোমার ছেলে যেন সত্যি সত্যি জজ সাহেব হতে পারে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বৌদি। তাহলে এবার তুমি খোকন সোনাকে নাও। দাদা, আসি। বৌদি, তুমি কিন্তু একদম ভাববে না, আমার কাজ হয়ে গেলে আমি চলে আসবো, কেমন? তুমি আমার খোকন সোনাকে দুধ খাইয়ে কাজল করিয়ে ঘুম পাড়িয়ে দেবে, কেমন? আসি। তুমি একবার খোকন সোনাকে ধরো তো। আমি একটু ওদের এগিয়ে দিয়ে আসি। মায়া তুলিতে জড়িয়ে জড়িয়ে বাঁধবি বলি তো তোকে আমি ভালো করে দেখিনি রে খোকা। তোকে আমার কোলে দিয়ে মায়াবতী আমাকে আচ্ছা বোকা বানিয়ে দিয়ে গেল তো। তাহলে শোন, হাহাকারে ভরা এই পিতৃ হৃদয়ে তোকে তুলে নিয়ে ঈশ্বরের নামে শপথ করছি, তোকে আমি মানুষের মতো মানুষ করব। তোর মায়ের স্বপ্ন আমি সার্থক করব। অন্যায়ের বিচার করবার জন্য তুই হবি জজ সাহেব। জজ 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 নয়, তুই অন্য কিছু হবি। তুই জজ হবি এ কথা আমি দ্বিতীয়বার উচ্চারণ করব না। কারণ আমার প্রথম পক্ষের স্ত্রী কৃষ্ণাকে আমি বলেছিলাম, কৃষ্ণা, তোমার আমার ভালোবাসার ফসল আমাদের খোকন সোনা বড় হয়ে মস্ত বড় জজ হবে। সে এক দুঃস্বপ্নের স্মৃতি। সে দুঃস্বপ্ন তো 2 বছর আগেই ভেঙে গেছে দাদা। ভেঙে যাওয়া স্মৃতি আজও রোমন্থন করছো। কোটে যাবে না? না, তুই এখান থেকে যা তো। এই বাচ্চাটাকে নিয়ে যা। আমার ভালো লাগছে না। কেন অনিমেষ? এই তো 2 মিনিট আগে রানাকে তোমার কোলে দিয়ে পলিকে দুধ খাওয়াতে গিয়েছিলাম। এরই মধ্যে আমার রানা তোমার কোলে ভারী হয়ে উঠলো। শম্পা, সব সময় তোমার উল্টো পাল্টা প্রশ্নের জবাব দিতে আমার ভালো লাগে না। কি করে লাগবে? এখনো যে তোমার বুক জুড়ে আমার সতীন কৃষ্ণা দেবীর স্মৃতি। আমি একা থাকলে তোমার কি এমন ক্ষতি? মতচ্ছন্ন হয়েছে তোমার, তাই কোর্টে যাওয়া কমিয়ে দিয়ে
তুমি আমার সুখের কোটে দুঃখ আমদানি করতে চাইছো। সম্পদ, তুমি কাঁচা মেয়ে ছেলে নই। দীপক, ছেলেটাকে তুমি অনিমেষের কোল থেকে নিয়ে ওর হাতে তুমি ফাইলটা তুলে দাও। আরেকটা যেন কি কথা বলবে বলছিলে শান্তা বৌদি? ও, সে কথা বুঝি এখনো তুমি তোমার দাদা বিরোহী দেবদাসকে বলনি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই যে 2 বছর হলো আমি তোমার বউ হয়ে এ বাড়িতে এসেছি, কিন্তু এখনো এবারে নেম প্লেটে কৃষ্ণাকুটির লেখা থাকবে কেন? তার রঙ্গিনী চন্দ্রমুখী কি লেখা লিখতে হবে? শম্পা কটেজ। বাবা বাবা, কি সুন্দর নাম। ঠিক আছে ঠিক আছে বৌদি, ওই কৃষ্ণাকুটি প্লেটটা উল্টে দিয়ে আমি বেশ ডিজাইন করে শম্পা কটেজ নামটা লিখে দেবো, হ্যাঁ নাকি বলো দাদা? রানা ঘুমলো, পাড়া জুড়লো, বরে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব। ভাগ্য যাকে ঠকিয়েছে সে কি কাউকে ঠকাতে পারে? সমুদ্রের ধারে এসে আমি তরঙ্গ দেখতে চাই। সংসার রঙ্গমঞ্চে আমি ক্লান্ত এক রূপকার। বলো বলো, কি করলে তোমার উপকার হবে? তুমি রেগুলার কোর্টে যাবে। যাব। তুমি মক্কেলদের ফেরাবে না। আক্কেল দাঁত উঠলে কি যে যন্ত্রণা। স্মৃতি মন্থন করে আমার জীবনের ক্ষতি করতে চাইলে আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। আমি নিজের ক্ষতি ছাড়া তোমার ক্ষতি করব, এ কথা তুমি স্বপ্নেও ভেবো না শম্পা। ঠিক আছে, আমি দীপকের মুখে শুনেছি তুমি কোর্টে যাবার সময় তোমার আগের গিন্নি নাকি বাচ্চাটাকে নিয়ে এসে তোমার সামনে দাঁড়াতো, আর তুমি তাকে আদর করে চুমু খেয়ে কোর্টে যেতে। হ্যাঁ, যেতাম। আজ তুমি কোর্টে যাবে, আর যাবার সময় আমি আমার রানাকে নিয়ে এসে তোমার সামনে দাঁড়াবো। কথাটা তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। এই যে আমি রানাকে নিয়ে এসেছি, যা বলেছি তাই করবে। কি হলো, আমার সামনে ছেলেকে আদর করতে লজ্জা করছে? ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, ছেলেকে আদর করে চুমু খেয়ে দীপকের কাছে দিয়ে যাবে। আর হ্যাঁ, কাল 2টো দামি শাড়ি কিনবো, 1000 টাকা কাল সকালেই দিতে হবে। কিরে রানা, তোর কি জানা আছে জীবনের মানে কি? জানিস না? জানিস না? আমি তোর কানে কানে বলছি, শোন, জীবনের মানে যন্ত্রণা। জীবনের মানে এক গুচ্ছ বোধ, জীবনের মানে অপেক্ষারত মরণ। আমার প্রথম পক্ষের সন্তান কোথায় আছে কে জানে? আমি তাকে, তার মাকে লুকিয়ে লুকিয়ে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি, কোথাও না। হয়তো তারা হারিয়ে গেছে কোন অভিমানের অরণ্যে। কিন্তু কিন্তু এসব কথা ভাবছি কি কারণে, কি জন্যে? আমি তো এখন সংসার পাঠশালার ফেল করা এক ছাত্র, অথচ তুই একটু বড় হয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে বলবি, বাবা আমি পাশ করেছি। কি আনন্দ, কি দুঃখ। পাশ করেছিস বলে তুই কি আজও আমাকে এইভাবে জ্বালাতন করবি নীলু? মা, তোমাকে না কতদিন বলেছি আমাকে নীলু বলে ডাকবে না। তবে কি বলে ডাকবো রে? নীল নীল নীল? অফকোর্স। কিন্তু আমার ওই নীল নামটা প্রথমে কে আবিষ্কার করেছি জানো? কি? আমার বন্ধু রানা, তার বোন পলি। তাই নাকি? তা হ্যাঁ রে নীল, রানার পলিরা বোধহয় খুব বড় লোক। বড়লোক মানে দারুণ বড়লোক। ওদের বাবা বড় ব্যারিস্টার। রানার পলির ইচ্ছা ওরা বড় হয়ে ব্যারিস্টার হবে। আমিও ওদের শুনে শুনে
বলি কি বলিস? আমি হব জজ। জজ ঠাকুর, রক্ত যে ভেতরে ভেতরে এমনি ভাবে কাজ করে আগে আমি তা জানতাম না। নাহলে ওই এক ফুটো ছেলের মুখে কথা শুনলাম কেন? তবে কি আমার স্বামীকে সব কথা বলে দিয়েছি? কিংবা তোরা কপালে মা? না না, সে হতভাগিনীকে তো আমি কোনোদিন নীলুর মুখোমুখি হতে দিইনি। প্রতি মাসে একদিন করে আসে, টাকা দিয়ে যায়, আর দূর থেকে দেখে যায় তার সন্তানকে। আজ থেকে 12 বছর আগে 6 মাসের খোকন সোনাকে দুধ খাইয়ে বাড়ির বারান্দায় আমি বসে আছি। রাত তখন অনেক, ঠিক তখনই কালো চাদরের সর্বাঙ্গ ঢাকা দিয়ে কৃষ্ণ ঠাকুর যে আমাকে বলল, আমি এসেছি। কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ ঠাকুর যে? কি ব্যাপার তোমার? আজ 10 দিন হয়ে গেল তুমি সত্য বিশ্বাসের সঙ্গে চাকরির সন্ধানে বেরিয়েছিলে, তারপর তোমার বাড়ি ফেরার নাম নেই। এদিকে আমি তোমার দাদা ভেবে ভেবে অস্থির। চাকরিটা হয়েছে তো? হ্যাঁ, সেদিনই হয়েছে। কিসের চাকরি পেয়েছো? শুনবে? শুনবে তাহলে? তাহলে শোনো। আমি পিরিতি পানের দোকান সাজবেলায় খুলি। আমি পিরিতি পানের দোকান সাজবেলায় খুলি। এসে যখন এসো নিচে পান নেবে কফি। এসো যখন এসো নিচে পান নেবে কফি। আমি পিরিতি পানের দোকান সাজবেলায় খুলি। বলা, এই নাও তোমার খদ্দরে ফোরানো নতুন মাল। বাবা 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 বাবা, এ শুধু মাল নয় যন্ত্র দত্ত, একেবারে পয়মাল। চল ছড়ি, পাশের ঘরে গিয়ে খদ্দার বলাবি। চল। খবরদার, খবরদার বলছি, একদম আমাকে সব আজে বাজে কথা বলবে না। সত্য বাবু, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? বৃন্দাবন গো, বৃন্দাবন। তুই এসেছিস জানতে পারলে মাল খেয়ে ছুটে আসবে কত নতুন নতুন কেষ্টধর। এসব আমি কি কথা শুনছি? আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব। কোথায় পালাবি রে হারামজাদি? এই লবঙ্গ বলার ফাঁদে যখন একবার পা দিয়েছিস তখন তুই ফাঁদ কেটে বেরিয়ে যেতে পারবি না। পাগল না মাথা খারাপ? তাহলে ঝন্টু দত্ত আছে কি জন্য? ঝন্টু বাবু, তাড়াতাড়ি ওর মুখে মল ধরে দাও। না 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 না, তোমরা এমন করে আমার সর্বনাশ করো না। আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি, দয়া করে আমাকে এখান থেকে ছেড়ে দাও। দয়া করে আমাকে এখান থেকে ছেড়ে দাও। খবরদার, খবরদার বলছি, আমাকে ছোবে না জানোয়ার। তবে রে শয়তানি, এখনো তোর এত বিষ? লবঙ্গওয়ালা, তোমার কোনো চিন্তা নেই, এখনই আমি ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে ওর বিষ দাঁত ভেঙে দিচ্ছি। সেই রাতে আমি আমার সর্বস্ব হারালাম বৌদি। সেই রাতে লবঙ্গ দিতে আমার নাম দিল নন্দরানী। বেরিয়ে যাও, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমার দাদা এসে পড়লে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। তাড়িয়ে দিতে হবে না বৌদি, আমি এখানে থাকতে আসিনি। আমি এসেছি আমার খোকন সোনাকে মানুষ করবার জন্যে, তার লেখাপড়া শিখবার জন্যে। আমার দেহ বিক্রির 1 গোছা টাকা তোমার হাতে তুলে দেব বলে। তোমার ওই পাপের টাকা আমি ছোব না। কিন্তু প্রকৃতিই তো পদ্ম ফোটে বৌদি, অমাবস্যার পরেও তো পূর্ণিমা হয়। ফুটন্ত গোলাপের শাখাতেই তো থাকে ঝাঁক ঝাঁক কাঁটা। বৌদি, আমি তোমার পায়ে পড়ছি, ওই টাকাগুলো তুমি ফিরিয়ে দিও না। ওই টাকা দিয়ে তোমরা আমার খোকন সোনাকে জজ করবে। মায়ের রক্ত সন্তানের বুকে টকবক করে ফুটে উঠেছে, না হলে ওইটুকু ছেলে কি করে বলে আমি জজ হব? জজ নিশ্চয়ই হবে, 100 বার হবে। সূর্য শঙ্কর গাঙ্গুলির ছেলে জজ হবে না তো কার ছেলে জজ হবে? আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি বাবা।
নীলাদ্রি, তুমি তো রোজই টিউশনি সেরে এসে শরবত খাও, তাই আমি তোমার জন্য শরবত তৈরি করে নিয়ে এলাম। ভালো করিনি বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। এই নে তোর বই খাবো নে। থ্যাংক ইউ ভেরি মাচ। মা, বাবা, আমি তাহলে স্কুলে যাই। এসো বাবা, এসো। আসছি। কি সুন্দর আমাদের ছেলে। তবে তবে সবই তো সেই ম্যাডামের দান। তবে হ্যাঁ, ছেলে আমাদের। এই যে একটু আগে তো আমাকে মানা করলে, এখন তুমি নিজে আমাদের আমাদের করছো কেন? মায়াবতী, লোভ সামলাতে পারি না। নিজের শিক্ষা নিজে কাজে লাগাতে পারি না। কি করে পারবো? অনেকদিনই বুভুক্ষ পিতৃহৃদয় তো। অনেকদিনই বুভুক্ষ মাতৃহৃদয় তো, তাই দূর থেকে নিজের সন্তানকে দেখে আসবে না। তাই তো আজ আমার নীলাদ্রির জন্মদিনে ঠাকুরের প্রসাদ আর পুষ্প নিয়ে তার মুখোমুখি হবে বলে সেই কখন থেকে এই গাছের আড়ালে দাঁড়িয়ে আছি। জানিস তো, আমাকে শাসন করার কেউ নেই। মা তো সবসময় নিজেকে নিয়ে আর টাকা নেই ব্যস্ত। কিন্তু তোর বাবা, ড্যাডি, কেন জানি না আমাদের দুই ভাই বোনকে সহ্য করতে পারে না। কিন্তু আমার আর পলের মুখে তোর কথা শুনে ড্যাড কি বলে জানিস? কি বলেন? বলে তোর বন্ধু নীলাদ্রিকে একদিন বাড়িতে নিয়ে আসিস, তাকে দেখবো। তোর বাবাকে দেখতে না আমারও খুব ইচ্ছা করে। নীলাদ্রি, একবার এদিকে এসো তো। মানে আমি চিনতে পারছিস না? ও সেই ভিখারি মেয়ে ছেলেটা যে প্রায় তোকে আর আমাকে দূর থেকে দেখে। আচ্ছা, আপনি প্রায় দূরে দাঁড়িয়ে আমাদের দেখেন কেন? কেন যে দেখি সে তুমি বুঝবে না বাবা। কিন্তু কেন দেখেন? কে আপনি? আমি 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 তোমার মা। কি বললেন? না না, আমি ভুল বলে ফেলেছি বাবা। আমি তোমার মা নই, আমি তোমার মায়ের মতন। মায়ের মতন? হ্যাঁ বাবা, ঠিক তোমারই মতন আমার একটা ছেলে ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে যাকে সে কথা। আজ আমার সেই ছেলের জন্মদিন কিনা, তাই তার বদলে আমি তোমার কপালে চন্দনের ফোঁটা দিতে এসেছি, আর দিতে এসেছি ঠাকুরের প্রসাদ আর পুষ্প। প্রসাদ আর পুষ্প? হ্যাঁ, যত সব ঢপিং। দানা। আর সেই সঙ্গে এই ছোট্ট কৌটোতে তোমার জন্য একটু পায়েস এনেছি, তুমি খাবে? খাবো। তুমি চন্দনের ফোঁটা নেবে? নেব। তোমার মাথায় আমি ঠাকুরের পুষ্প দেব? দিন। আয় আমার কাছে আয়, এবারে পায়েসটুকু তোমায় খাইয়ে দিই। তুমি আমাকে প্রণাম করছো কেন? বারে একটু আগেই তো বললেন আপনি আমার মায়ের মতন। ওরে আমার মানি, ওরে আমার সোনা, আজ থেকে তুমি আমার মাসি। ঠাকুর, ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, ছেলে তার মাকে বলছে আজ মাসি। মাসি? ও মাসি, আমাকে যা যা দিলে আমার বন্ধু রানাকে দেবে না? দেব বই কি বাবা, ও তো আমার ছেলেরই মতন। নো, নেভার। আমি কোনো ভিখারিনীর ছেলের মতন ফেলের মতন হতে চাই না। নামি দেখতে পেলে জুতো মেরে তোমার মুখটা ভেঙে দেবে। কি বললি রানা? মায়ের মতো এক মহিলাকে তুই জুতো মারার কথা বললি? জানোয়ার কোথাকার! আপনি কে তা আমি জানি না, তবু আমার ছেলে রানার দুর্ব্যবহারের জন্য আমি জোর হাত করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমার রানাকে ক্ষমা করবেন। না না, হে আপনি কি বলছেন বাবু? হে আপনি কি বলছেন? শুনুন, দাঁড়ান। দাঁড়ালো না? খোকা, ওই মহিলাটি কে? তা তো জানি না কাকু, ওনার ছেলে হারিয়ে গেছে, তাই আমাকে ছেলের মতন মনে করে জন্মদিনের পায়েস খাওয়াতে এসেছিল। জন্মদিন! আমারও প্রথম ছেলের জন্মদিন আজকের দিনটা। কি করে যে কি হয়ে গেল!
কোথায় যে একটা ভীষণ ভয়ঙ্কর ভুল লুকিয়ে আছে, আমি আজও ধরতে পারিনি, আজও না। কাকু, আপনারও প্রথম সন্তান হারিয়ে গেছে? হ্যাঁ, না 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 না। তোমার নাম কি খোকা? আমার নাম লাদ্রি। ও, তুমি সেই নীল। যাক যাক, সে কথা। এখন বলো তো বাবা, বড় হয়ে তুমি কি হতে চাও? আমি জজ হতে চাই। আর একটা আমি যেন এই আমিটাকে একটা দামি কৌটোয় মুড়ে উপহার দিল সুন্দর একটা মৃত্যু। অতীত অতীত যেন চাবুক মারল বর্তমানের সর্বাঙ্গে। অজস্র স্মৃতির কীট যেন কুড়ে কুড়ে খেয়ে নিল আমার হৃৎপিণ্ডটা। কাকু, কাকু একটু দাঁড়ান। কেন? আপনি তো আমার বন্ধুর বাবা, আমারও বাবার মতন, তাই আপনাকে প্রণাম করে আপনার পায়ে ধুলো নিতে চাই। নীলাদ্রি, তুই যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রথম সন্তান হতিস, তাহলে তাহলে আমি তোকে এমনি করে আদরে সোহাগে কানায় কানায় ভরিয়ে দিয়ে পাগল করে দিতাম। না, চলে যা। কাকু, না, চলে যা। চলে যা, চলে যা। আমার বন্ধুর বাবা কি অসুস্থ? মোটেই না, ড্যাডি একটা শয়তান। তোর আরে না না, ওই লোকটা চরখে আমার লাগিয়েনি। আমি তো মিছে মিছে কানতে কানতে চকলেটের দোকানে গেছিলাম চকলেট কিনতে। এই নে একটা চকলেট খা। এই নে একটা সিগারেট খা। আরে ব্যাস, তুইও তাহলে সিগারেট ধরলি নি? না ধরে কোনো উপায় ছিল না। কেন? কদিন বাদে ল পরীক্ষা, মাথায় ভীষণ চাপ। তাহলে প্রেমের চা খেয়ে নে এক কাপ। ওই শব্দটা এখন আমার কাছে অভিশাপ। আমি তোকে সাপ জানিয়ে দিচ্ছি বন্ধু, প্রেমে তোকে পড়তেই হবে। তা কোন মেয়ের প্রেমে পড়বো রে না? বেশিরভাগ মেয়ে তো আজকাল একাধিক ছেলেকে নিয়ে লাভ গেম চালাচ্ছে। কিন্তু আমি যার কথা বলছি সেই মেয়ে তেমন মেয়ে নয়। সেই মেয়ে তুই কোথায় পেলি? নাম কি তার? পলি। পলি মানে তোর বোন? সে কি রে? তার তো মন বলে কোনো বস্তুই নেই। কে বলে আমার মন নেই? তোমার মন তো আছে, নেই। তার সঙ্গে আমার বুকে গোপন করে রাখা আছে ভালোবাসার মোহন। আমার তাহলে ঠিক এই মুহূর্তে তোমাদের দুই ভাই বোনকে দেখে, ভালোবাসা সম্পর্কে তোমাদের দুই ভাই বোনের আলাপ আলোচনা শুনে, গুনে গুনে আমার শিক্ষার তুনের ভেতর থেকে একাধিক তীর টেনে এনে আমার সভ্যতাকে, আমার সততাকে বিদ্ধ করে যন্ত্রণা কাতর কণ্ঠে শুধু কয়েকটা বাণী বেরিয়ে আসছে। আর সেই বাণী কোকিয়ে কোকিয়ে, কাঁদতে কাঁদতে যেন বলতে চাইছে, সখী ভাবনা তাহারে বলে, সখী যাতনা তাহারে বলে। আমরা তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কর, সে কি কেবলই যাতনাময়। এই বয়সে রবীন্দ্রসঙ্গীত? তাহলে শোনো, তোমার ওই বৃদ্ধ ভাবনাকে উল্টো পাল্টা করে দিয়ে আমরা দুজনেই গাইছি। দিল দেওয়ানা বেশগনাতে মানে না, পাগলা है समझा मुझे समझना, ए पगला है समझा मुझे समझना। তাই
তাই নাকি? তাহলে তুমিও শোনো মিস পলি, গলি থেকে বেরিয়ে রাজপথে পা দিয়েছি বলি আর অন্ধকার গলিতে অসভ্যতার হোলি খেলতে চাই না। স্নিগ্ধ সবুজ পাহাড় তলিতে রাখালিয়া বাঁশির সুর শুনেছি বলেই অরিফেন সেবনকারী আধুনিক বেটোফেনদের ড্রেনে নামতে আমি চাই না। তবু তোমাদের গানের জবাবে আমিও একটা গান গাইছি, শোনো। ও লাল দুপট্টে ওয়ালি তেরা নাম তো বাতা, ओ काले कुर्ते वाले तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। हाय 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 হাই নীল, নো নো নেভার মিস পলি, আমি তোমার প্রেমে পড়ে নিজেকে জলাঞ্জলি দেবার জন্য এ গান গাইনি। গানটা আমি গাইলাম তোমাদের কাছে প্রমাণ করতে যে আজকের যুব সমাজের মতো আমি ওই জাহান্নামের জোয়ারে ভেসে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। ওকে নীল, তোমার ওই নীল ইচ্ছাটাকে যদি আমি লাল করে দিতে না পারি, আমার নাম পলি নয়। পলি পলি, আরে বন্ধু, একটা কথা বলি, পলিকে তুই ফিরিয়ে দিস না। ওকে বিয়ে করলে তোর জজ হওয়ার রাস্তা অনেক সহজ হয়ে যাবে। না না না, আমি রাস্তায় রাস্তায় ফেরি করব, আমি কুলিগিরি করব, তবু পলিকে বিয়ে করে আমি সহজেই জজ হয়ে যাব, এই দুঃস্বপ্ন আমি কখনো দেখব না, দেখব না, কিছুতেই আমি দেখব না। মরণ মুখে বলছে দেখবো না দেখবো না, এদিকে ড্যাব ড্যাব করে আমাদেরকে চেয়ে আছে। খচ্চর বেটা ছেলে কোথাকার। মানে কথাটা আমাকে বলছেন? তাহলে কাকে বলছি? ওই সাঁকোটাকে, ন্যাকা। গায়ের মেয়ে কি সুন্দর দেখতে, কিন্তু এই কথাগুলো। কি হলো আপনার? ধরো ধরো, শিগগির এটা ধরো। কি ওটা? গেল ছাই, ধরো না। হ্যাঁ, দেখছো না আমার পায়ে কাঁটা ফুটেছে? আপনার বাড়ি কোথায়? কোথায়? কোথায় মানে? ন্যাকা ষষ্ঠী। কোথায় মানে জানো না? মূলগাঁও, মূলগাঁও। মূলগাঁ? হ্যাঁ, শাকিন মূলগাঁ, পোস্ট অফিস মালম্বা, জেলা বর্ধমান। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হুম, পদুবালা। হ্যাঁ, হ্যাঁ। না পদুবালা? না, গায়ের সবাই আমাকে পদুবালা বলে ডাকে না। তবে কি বলে ডাকে? পদি গো, পদি। ও কি জানো, আমার নামটা শুনে না সবাই ঠিক এরকমই হাসে, কিন্তু আমি কি করবো বলো? কৃষ্ণ একদিন যেই আদর করে পদি বলে ডাকলো, ব্যাস সেই থেকে আমি আজও পদি, কালো পদি। ঠিক আছে, এটা ধরুন। দাঁড়াও না বাপু, একটু চুলকে নি। ইস, পায়ের তলা দিয়ে কিরকম রক্ত বেরোচ্ছে। দূর দূর, যত কাঁটায় শহরের রাস্তায়। তো রাস্তার কি দোষ? জুতো পরতেই পারতেন। পড়েছিলাম, ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে? হ্যাঁ গো, এই কাগজের পুটলিটা খুলে দেখো, দেখো না দেখো। ও দেখি, আপনি কি পাগল নাকি পদি? না 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 না, আমার বোনের নাম পদি নয়, পদি নয়, ওর নাম পদ্মিনী। এই দাদা, হ্যাঁ, তুই এত পিছিয়ে পড়েছিলি কেন? ওই যে ফিরছিলাম। ফিরছিলাম মানে? আরে দূর বাপু, শহরের মানুষ হয়ে ফিরছিলাম মানে জানেন না? মানুষ করকম ফেরে, করকম? দু রকম। একরকম হচ্ছে পায়খানা, আর একরকম হচ্ছে পেচ্ছাপ। এখন আপনারা কোথায় যাবেন? কোথায় আবার যাবো? গাঙ্গুলি বাড়ি। গাঙ্গুলি বাড়ি? হ্যাঁ। মানে? সূর্য শঙ্কর গাঙ্গুলি মহাশয়ের বাড়ি। হ্যাঁ, তার মানে আমাদের বাড়ি? হ্যাঁ, সূর্য শঙ্কর গাঙ্গুলি আমার বাবা। তা তিনি আপনাদের কে হন? আমার বাবার বাবা? মামা তো ভাই, ও। খুব পিসি, হ্যাঁ, হ্যাঁ। মেসমশাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই যে এই যে এই যে, শোনো শোনো, হ্যাঁ, এই এই আমার হাতটা ধরে ওই সাঁকোটা বার করে দাও তো। ধরো ধরো। ও হ্যাঁ, এই দাদা, তোমার পিছনে পিছনে আয়, পিছনে পিছনে আয়। এই
খবরদার খবরদার দেবার সঙ্গে মেলামেশা করতে আসবি না। মনে রাখিস আমি আর কিছুদিনের মধ্যে হব জজ সাহেবের মা। জজ সাহেবের মা? ঠাট্টা করো না। আজ না হলো আর কিছুদিনের মধ্যে আমি জজ সাহেবের মা হবই হব। তারপর কি করবে? কি করবো মানে? কত কাজ বেরিয়ে যাবে। আমার ছেলে জজ হলে এই পুরনো একতলা বাড়িটা ভেঙে নতুন করে দোতলা বানাতে হবে। তাই বলে তুমিও মনে করো না ওই ঢং করে প্রতিষ্ঠানের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব। তাহলে কার সঙ্গে দেবে? নীলাদ্রির বন্ধুর বোন পলির সঙ্গে। পলি? যে মেয়েটা সভ্যতার জলাঞ্জলি। নীলাদ্রি। নীলাদ্রি? বাবা, মা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা মন দিয়ে শোনো। আমার জীবনের স্বপ্ন পূর্ণ হতে এখনো বেশ কিছুদিন বাকি। তাই পাখি পোষবার আগে খাঁচা কিনবার জন্য তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তো ব্যস্ত হইনি বাবা। কিন্তু মা তো ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে বাবা। মা ভাবছে ছেলের সঙ্গে বড়লোক মেয়ের বিয়ে দিয়ে কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়। ঝিলমিল স্বপ্নের মতো আজ আমার অতীতের কথা মনে পড়ে মা। পদ্মফোঁটা বিলে নীল নীল জলের মতো সন্তান স্নেহে তীর তীর করে কাঁপত তোমার চোখের দুটি তারা। কিন্তু আজ চির হতভাগা। মাগো, চন্দ্রভাগা বিতস্তার পবিত্র জলে যেন শত শত সব দেহ ভেসে যাচ্ছে তোমার আকাঙ্ক্ষায়। আশঙ্কায় উদ্বিগ্ন আমার মন, যেন 7 রাজার ধন একটি মানিক আমাকে বিক্রি করে তুমি সুখ ঐশ্বর্য বিলাসের বাগান তৈরি করে নষ্ট করতে চাইছো আমার বাবার তপস্যার তপোবন। শেষ পর্যন্ত তোর বাবাই আপন হলো, আমি তোর কেউ নই। কেন কেউ নও? তুমি তো আমার মা। কিন্তু কেন জানি না মাঝে মাঝে আমার মনে হয় সেই সন্তান হারা পথের মাসিমাই আমার মায়ের পবিত্র প্রতিমা। খবরদার খবরদার, তুই সেই ডাইনির সঙ্গে মিশবি না। মা, সেই হারামজাদের সঙ্গে কথা বলবি না। মা, সেই ভিখারি মেয়ে ছেলেটার সঙ্গে তোর মতন ছেলে মেলামেশা করলে তোর মান সম্মান কিছুই থাকবে না। লোকের কাছে তুই মুখ দেখাতে পারবি না। এই কথাটা আমি তোকে বলে রাখলাম। রাস্তার একটা ভিখারিনী মাসিমা। ছি ছি ছি। মা মা মা, কিন্তু আমি আমার মাকে কেমন করে বোঝাই? মাগো, তোমার মুখের হাসিতে আছে সুখের অর্ঘ্য, আর তার মুখের হাসিতে আছে দুঃখের স্বর্গ। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় সেই সন্তান হারা পথের মাসিমাকে জড়িয়ে ধরে আমি কাঁদতে কাঁদতে বলি, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখা
যত যা গোষ্ঠীর মাথা, আজ তো তোকে শুধু ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এরপর আমার বাড়িতে ঢুকে আমার ছেলের বিয়েতে বাধা দিতে চাইলে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেবো। তাই দাও বৌদি, তাই দাও, তুমি আমাকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দাও। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা দাও, ব্যারিস্টার বাবুর মেয়ের সঙ্গে তুমি নীলাদ্রির বিয়ে দেবে না? না, দেবে না। আমি পলের সঙ্গে আমার নীলাদ্রির বিয়ে দেবো। 1 লাখ টাকা নগদ, মোটরসাইকেল, কালার টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, বিছানা, ডাল, ফান, এই এত টাকার জিনিস আমি তোর কথা শুনে হেলায় হারাবো? ওরা আকাশের চাঁদ তোমার হাতে পেরে দিলেও তুমি পলির সঙ্গে নীলাদ্রি বিয়ে দিতে পারবে না। জীবনের শয়তানি, আমার উপর হুকুম? হুকুম নয় বৌদি, হুকুম নয়, এটা তোমার হতভাগিনী ননদের অনুরোধ। এই শয়তানি, খবরদার, খবরদার তোমার ননদ বলে পরিচয় দিবি না। না, আর আমি তোর বৌদি নই, আমি তোকে চিনি না, আমি তোকে জীবনে কখনো দেখিনি। বৌদি, জীবনে কখনো আমাকে না দেখলেও নিজেকে দেখেছো তো, তোমার অতীতকে দেখেছো তো। বুঝতে পেরেছি, তুই টাকা দেওয়ার খোটা দিচ্ছিস। ঠিক আছে, নীলাদ্রি জজ হলে সে তোর সব ঋণ মিটিয়ে দেবে। ঈশ্বর, তুমি কথাটা শুনে চমকে উঠলে না তো? তুমি শুনতে পেয়েছো তো প্রভু? আমার বউতে বলছে মায়ের ঋণ শোধ করবে তার ছেলে। ঈশ্বর, তুমি কথাটা শুনে চমকে উঠলে না তো? তুমি শুনতে পেয়েছো তো প্রভু? আমার বৌদি বলছে মায়ের ঋণ শোধ করবে তার ছেলে। মায়াবতী, মায়াবতী, নীলাদ্রির বাবা আসছে। তুই শীঘ্রই করে লম্বা করে ঘুমটা দে। আচ্ছা, তোকে কোনো কথা জিজ্ঞাসা করলে একটা কথার তুই উত্তর দিবি না। আসন, পথে ঘাটে হাটে বাজারে আর কোনোদিনও তুই যেন আমার নীলাদ্রির মুখোমুখি হবি না। ডাইনি কোথাকার। কাকে তুমি ডাইনি বলছো মায়াবতী? আর বলো না বাপু, সে কখন থেকে একটা রাস্তার ভিখারি নিয়ে এসে জ্ঞানর করছে। তা কি চাইছেন উনি? কি আবার ভিক্ষে? তা শিক্ষে তো কাউকে কখনো দিতে পারোনি, তাই ভিক্ষে দিয়েই মানুষকে কিছু দেবার অভ্যেসটা করে নাও। আমি তো 50টা পয়সা দিতে চেয়েছিলাম, মাগিটা বলে কিনা 1 টাকা লাগবে। হ্যাঁ, 1 টাকা মানে 16 আনা? দিয়ে দাও, দিয়ে দাও, ওই হতভাগী ভিখারিনীকে তুমি 16 আনাই দিয়ে দাও। এই হতভাগী ভিখারিনীকে 16 আনা দিয়ে দিলে আপনাদের যে আর কিছুই থাকবে না মাস্টার বাবু। কে কে তুমি? এই এই হারামজাদি, বেরো, দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। না গেলে এমনি করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মায়াবতী, তুমি মানবী নও, তুমি দানবী, তুমি মহাপাপিনী। তাই তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ওই ভিখারিনীকে নিজের হাতে তুলে আমি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। হবে না, হবে না বলছি। এদিকে এসো, আমার কাছে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি তোমার কথা না শুনে ওই পড়ে থাকা ভিখারিনীকে তুলবো, কারণ ওর কণ্ঠ থেকেই শুনতে পেয়েছি আমার হারিয়ে যাওয়া আপনজনের কণ্ঠস্বর। তাহলে তুমি আসো না। তুমি যদি এই ডাইনিটাকে স্পর্শ করো তাহলে নীলাদ্রির মোড়া মুখ দেখবে। গান গান আর গান। তুমি কি শুধু নন্দরানীর গান শুনবার জন্য এই গরম মশলা থেকে এসেছো নাগর? কেন আমার এই ডাগর চোখে চাওনি? তোমাকে কি ঘায়ল করতে পারিনি দীপু বাবু? ঘায়ল করতে পেরেছে, সেই সঙ্গে এই বয়সে আমার বুকের ভেতর বাজিয়ে দিয়েছে তোমার যৌবনের পায়ের। তুমি আমার থেকে দুদিন এলে তোমার জীবনে আমি দোয়েল ডাকিয়ে দেবো। গরম মশলা, তাই যদি তুমি পারো তাহলে তাহলে আমি না তোমাকে টাকা দিয়ে তোমার মনটাকে ভরিয়ে দেবো। শুধু টাকাই দেবে বাবু? গয়না? গয়না? গয়না দেবো সেদিন। কোন দিন? যেদিন যেদিন 16 বছরের বকুলটাকে তোমার ঠেকে নিয়ে এসে
দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যৌবনটাকে আমি খেতে পারবো। বকুল ছুরিকে দেখতে কেমন? একেবারে আপেলের মতো, একেবারে গাছ পাকা আঙুরের মতো। সে ছুরিকে তুই কি করে দেখলি রে বোতল? দেখেছি, ওই বাবু একদিন আমাকে কায়না করে দেখিয়েছি। আহা, যেন প্রথম ফোটা কদম ফুল। দেখেই মনে হলো শালিকে কাঁধে তুলে নিয়েছে, সোজা তোর ঠেকে চলে আসি। আবে থাম তবে বোতলা, তোর যত মুখেই বাতেলা। আমি কিন্তু বকুল ছুরিকে তুলতে গিয়ে পালিয়ে আসবো না বোতল। হ্যাঁ, বলুন বাবু কবে যাব? দুদিন দেরি হবে পেটো, কারণ কোথাকার কোন এক ভিখারিনী গাঙ্গুলি বাড়িতে গিয়ে বিয়েতে একেবারে বাধা দিয়ে দিয়েছে, আর যার ফলে ওই ম্যাজিস্ট্রেট নীলাদ্রি আর অনিমেষ রায়ের মেয়ের বিয়ে নিয়ে বাড়িতে এখন ঝামেলা শুরু হয়ে গেছে। তা সেই ভিখারিনী মেয়ে ছেলেটাকে ধরতে পারোনি? আমায় দেখিয়ে দেবেন বাবু, আমায় দেখিয়ে দেবেন, একেবারে তক্তা বানিয়ে দেবো। কে? আরে ওই তো সেই নন্দরানী, তার কাছে মার খেয়ে কদিন বিছানায় পড়েছিল। এই নন্দরানী, বাবুর জন্য মাল নিস, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এই নিন বাবু। ও বাবা, সাই ওই জন্যই বলে ভমচার ভিতর খেমচার নাচ। তো বাবা, যে মুখ দিয়ে তুমি ওই কোকিলের মতো গান গাও, সেই মুখটা একবার দেখাও। আজ নয় বাবু, অন্যদিন দেখাবো। কেন অন্যদিন কেন দেখাবি? আজই দেখা। আহা, বয়স হয়ে গেল, তোর মুখটা আজও মধুমাখা। মুখ তো নয়, যেন কালীঘাটের পর একেবারে তুলি দিয়ে আঁকা। দেখা একবার দেখা। আজ আমাকে ক্ষমা করবেন বাবু, এরপর দিন যেদিন আপনাকে গান শোনাবো, যেদিন আপনাকে মুখ দেখাবো, সেজে গুজে আমার হারিয়ে যাওয়া 30টা বছরকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো আমার এই শরীরের মধ্যে। সেদিন আমি আপনার বুকে মারবো ভালোবাসার ছোবল। তার আগে নয় বাবু, তার আগে নয়। ওই বুড়িটা বলে কিনা আমার বুকে মারবে ভালোবাসার ছোবল। আরে তুই যদি ছোবল মারবি, তাহলে বকুল মারবে কি? বকুল 16 বছরের চুরি চিবিয়ে তাকে আমি খাবো না, তাকে আমি চুষিয়ে খাবো। কারণ সেটা একটা মিদিরের টুকরো। নীল আকাশের আধখানা চাঁদ আকাশ থেকে পেরে বুকের মাঝে লুকিয়ে রাখি বড়ই ইচ্ছা করে, আহা বড়ই ইচ্ছা করে। নীল আকাশের আধখানা চাঁদ আকাশ থেকে পেরে বুকের মাঝে লুকিয়ে রাখি বড়ই ইচ্ছা করে, আহা বড়ই ইচ্ছা করে। আমি কিন্তু জানতে পারি কি সেদিনের সেই বোবা মেয়েটার মুখে কথা এলো কোথা থেকে? যদি বলি তোমাকে দেখে? অফকোর্স আমার সঙ্গেই তোমার প্রেম করা উচিত, কারণ আমি জানি তোমার এই অফুরন্ত যৌবনের দাম নীল কোনোদিন দিতে পারবে না। কিন্তু রানা বাবু, আমার এই কুল ভাঙা যৌবনের নদী তোমার কিনারায় পড়বে না, বন্যা আসবে। আমি প্রস্তুত তার জন্য। সত্যি? তোমার কাছে বলছি, আমি তোমাকে বম্বে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে তোমাকে জুই চাওলা কিংবা করিশ্মা কাপুর বানিয়ে দেবো। হাই মাই ডিয়ার, আমার শরীরটা কেমন কাঁপছে। তুমি আমার বউ হয়ে আমাদের বাড়িতে যাওয়ার পরেই পলের সঙ্গে নীলাদ্রির বিয়ে হয়ে যাবে। না না মানে? আমাদের বিয়ে হবে পরে, বিয়ের আগে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। তোমার প্রেম যদি এতই গভীর, তাহলে সেদিন আমায় বোবা সেজে ঠকালে কেন? ওই যে রাস্কেল নীলাদ্রিটার কথা শুনে এই মুহূর্তে আমাকে মনে হচ্ছে, জানো কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে একটা প্রেমের গান গায়। প্রেমের গান?
मैंने प्यार तुम्हें से किया है, मैंने दिल ही तुम्हें को दिया है। अब चाहे जो हो जाए मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं, मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार करूं। मैंने प्यार तुम्हें से किया है, मैंने दिल ही तुम्हें को दिया है। জানোয়ার কথা কয়, কি বললি? তুই একটা খ্যাপা কুকুর। তুই অমন বাপের এমন জানোয়ার ছেলে হলি কি করে? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। আচ্ছা, এ অপমানের প্রতিশোধ আমি নেব। তোর ওই নরম নধর যৌবনে আমি আমার দুমতে বসিয়ে দেবো। মেরে আমি তোর মুক্ত ভেঙে দেবো রে শয়তান। পড়ার ছেলেদের ডেকে এনে তোর পেছনে কুকুর লেলিয়ে দেবো। বেরো, বেরো বলছি। চলি গো জজ সাহেবের মা, জজ সাহেবের মাল। এই মালটাকে তো চিনিস না, বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তোদের সকলকে করে দেবো একেবারে ফিনিশ। সেই হারামজাদি বুড়িটার আমি ঝাঁটা মারা বার করে দেবো। শয়তানি মেয়েটার পেছনে আমি গুন্ডা লেলিয়ে দেবো। দীপক, দীপক, কটা গুন্ডা চাই বৌদি? ক গন্ডা? তুমি কি সেই হারামজাদি পদ্মিনীকে তুলে আনতে পারবে? তোদের জন্য আমি সবই করতে পারি মা। তুমি সেই নিরাদ্রি মাটাকে টাইট করে দিতে পারবে না? বৌদি তুমি কি বলছো? আমরা যাই বাবু, যাই বাবু। আমরা কিন্তু পত্নীকে চাও। নীলকে চাই। আঙ্কেল। আঙ্কেল, ও পিসিমা, ভদ্রলোকের গলার পেছন দিকটা খালি আছে, তা তুমি ধরে ঝুলে পড়লেই পারতে। ছি 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 ছি। ভদ্রলোককে এতদিন আমরা কেউ চিনতেই পারিনি। আসলে উনি হচ্ছেন গিয়ে পতিতালয়ের ডাক্তার। এই মেঘনাথ, এ কথা তোকে কে বললে? আগে ডাক্তার বাবু, ওকে বলেছি আমি, আর আমাকে বলেছে লালু বাবু। লোকটা লোকটা মিথ্যাবাদী। আগে না, সত্যবাদী যুধিষ্ঠির। লোকটা মিথ্যাবাদী নয়। তিনি আমাকে যাবার সময় বলে গেছেন আপনি নিয়মিত গণিকালয়ে যান। অসম্ভব। অন্ধবিশ্বাসের অসম্ভব শব্দটা ওই জানোয়ারটাই একদিন আমার জীবনে সম্ভব করে তুলেছিল। আমি ওর জন্যই আমি কৃষ্ণাকে হারিয়েছি। তৃষ্ণা পেয়েছে? এক গ্লাস জল এনে দেবো? বি কেয়ারফুল শম্পা, আজ আমি তোমাদের সকলের অপরাধের বিচার করব। হ্যাঁ, সে তো করবেই, কারণ তোমার রক্ষিতার ছেলে জজ হয়েছে বলে। তুমিও মনে মনে জজ হয়ে বসে আছো। তাহলে শোনো, নীলের মাকে আমি জীবনে কখনো দেখিনি, অথচ রক্ষিতা আমার একটা আছে। সেই হারামজাদি রক্ষিতাটা হলো গিয়ে শম্পা। ঠিকই তো বলেছি। যে নারীকে ভালো না বেসে শুধুমাত্র রক্ষা করা হয় তাকেই তো রক্ষিতা বলে। দীপক, দীপক, এই শয়তান বুড়োটাকে ঘাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বার করে দাও। মেঘনাথ, মেঘনাথ, তুমি ওই সংসারে থাকা গণিকার পেয়ারের পোষা কুকুর দীপককে কান ধরে বাড়ি থেকে বার করে দাও। ভাবেননি, পিসেমশাই কল্পনা করে বলেননি ওই লোকটা সমস্ত অপরাধের এভিডেন্স আমি জোগাড় করেছি। এই দেখো পিসমা, এই দেখো তোমার নামে ব্যবসা করার নকল দলিল। নকল নয়, ওটাই অরিজিনাল। তাহলে আরেকটা অরিজিনাল এভিডেন্সকে এখানে হাজির করতে হয়। বকুল, বকুল, আমি বড় বাবু। বকুল, আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাবো বড় বাবু। বকুল, ওই ছোট বাবু আমার বাপের বয়সী লোক হয়েও আমার ইজ্জত নষ্ট করতে চায়। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে আপনারা সবাই দেখুন, একটু আগেই ওই শয়তানটা আমার ইজ্জত কামার জন্য কেমন করে প্লাস্টার ছিঁড়ে দিয়েছে, এই শাড়িটা ছিঁড়ে দিয়েছে। বৌদি, রানা, পলি, ওই মেয়েটা সব বানিয়ে বলছে। সমস্ত ব্যাপারটা ঘটিয়েছে এই মেঘনাথ। কি বললেন? দাদা, দাদা, তুমি বিশ্বাস করো দাদা, আমি
আমি কোনো দোষ করিনি, সমস্ত ব্যাপারটা ঘটিয়েছে এই মেয়েনাথ। এরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কোনো দোষী নই। তবু আমি তোমার পা ধরে বলছি দাদা, তুমি আমাকে ক্ষমা করো দাদা। ক্ষমা তো করবোই। তুই আমার কত আদরের ভাই, তোকে আমি জুতো মেরে ক্ষমা করবো রে জানোয়ার। বিচার শুরু হয়ে গেছে, বিচার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিচার, মিথ্যার বিপক্ষে সত্যের বিচার, অধর্মকে আসামি করে ধর্মের বিচার। মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। শুধু প্রসব করলে হয় না মাতা, প্রসব করলে হয় না মাতা। যে না বোঝে সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। আমি তোকে প্রসব না করলেও লালন তো করেছি, পালন তো করেছি, তোকে তিল তিল করে বড় করে তোলার জন্য। আমরা এই দুটো মানুষই কম কষ্ট করিনি। তুই আজ জজের দৃষ্টি দিয়ে আমার এই ওপরটাকে শুধু দেখলি, ভেতরটাকে দেখলি না রে হতভাগা, ভেতরটাকে দেখলি না। বালাই ষাট, মা হয়ে ছেলেকে অমন কথা বলতে নেই বৌদি। আবার তুই এসেছিস? বৌদি, আসবো নাই ভেবেছিলাম। ভাবতে ভাবতে বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু সুস্থ হয়ে ওঠার পর মনটা কিছুতেই বাধা মানল না। তাই তোমার জজ হওয়া ছেলেকে আমি দূর থেকে চোখের দেখা দেখতে এলাম। নীলাদ্রি বাড়িতে নেই। না থাকলেও সে তো এক্ষুনি ফিরবে। আসলেও তোর সঙ্গে তার দেখা হবে না। তাড়িয়ে দিচ্ছ কেন বৌদি? আমি যেমন নীলাদ্রিকে দেখতে এসেছি, তেমনি আমার স্বপ্ন সার্থক করেছ বলে তোমাকে আর দাদাকে একটা প্রণাম করতেও এসেছি। ছি ছি ছি, গণিকার প্রণাম কথাটা শুনতেও ঘেন্না লাগে, ঘেন্না। আর এই গণিকার সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিতে ঘেন্না লাগে না বুঝি? কি বললি? জজ সাহেবের মা বলে নিজেকে পরিচয় দিতে তোমার লজ্জা করে না বুঝি? নাম করা ব্যারিস্টারের মেয়ের সঙ্গে নীলাদ্রির বিয়ের সম্বন্ধ করে সুখের স্বপ্ন দেখতে কেন তোমার লজ্জাও করেনি আর ঘেন্নাও করেনি? কেন করবে? আমি নীলাদ্রিকে লালন করেছি, পালন করেছি। কিন্তু তুমি কি করে ভুলে গেলে যে আমি নীলাদ্রিকে প্রসব করেছি? সেই অধিকারে তুই আজ তোর ছেলেকে ফেরত নিয়ে যেতে চাচ্ছিস, কিন্তু পাবি না, দেব না। আমার বুক থেকে তুই আমার নীলাদ্রিকে ছিনিয়ে নিয়ে যাবি, আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না, কিছুতেই না। দাঁড়া ভিখারিনী, একটুখানি দাঁড়া। ওকে তুমি দাঁড়াতে বললে কেন? কাকের বাসায় ডিম পাড়া কোকিলের বাচ্চাটা আজ বড় হয়ে গেছে, তাই দেখছিলাম সেই বাচ্চাটাকে নিয়ে কাক মার কোকিল মায়ের কি ভয়ঙ্কর লড়াই। তার মানে? মায়াবতী, জীবন পাঠশালার মাস্টার মশাই এই সূর্য শঙ্কর গাঙ্গুলি অনেক আগেই জানে ওই হতভাগিনীর নাম কৃষ্ণা। দাদা, ওরে হতভাগী, দার্শনিকের দৃষ্টি দর্পণে কি কোনো কিছু ঢাকা থাকে? থাকে না। তাই তোর যে মৃত্যু হয়নি সে খবরও জানি, তোর জীবনের বাকি ঘটনাও জানি। জানো? না জানলে কেন সেদিন বলেছিলাম ওই কণ্ঠস্বর আমার হারিয়ে যাওয়া আপনজনের? তুমি কেন তোমাকে বলেছিলাম দিয়ে দাও, দিয়ে দাও, ওই হতভাগী ভিখারিনীকে তুমি 16 আনায় দিয়ে দাও? আজ কিন্তু
আজ কিন্তু আমি 16 আনাই দিয়ে দেব। মায়াবতী, আজ তোমার মতন একজন মায়া মুক্ত মানুষের সহধর্মিণী হয়ে নিজেকে মায়া মুক্ত করতে শিখলাম। বৌদি, বড় লোভে পড়েছিলাম রে ঠাকুরজি, বড় লোভে পড়েছিলাম। সন্তান স্নেহের লোভে, মাতৃত্বের স্বাদ পাবার আকাঙ্ক্ষায় আমি নিজেকে বড় স্বার্থপর করে তুলেছিলাম রে। তোমরা জানো না, তোমরা কেউ জানো না, আমার এই বুকের ভিতরে কতদিন মেঘ রোদ্রের খেলা চলেছে। কখনো রোদ্রের তেজে দয়া মায়া শুকিয়ে গেছে, কখনো মেঘের ছায়ায় মায়াবিনী ময়ূরীর মতো বারবার পেকুব মেলেছে। আজ আমি পদ্মিনীর কাছে হেরে গেছি, নীলাদ্রির কাছে হেরে গেছি, হেরে গেছি তোমার সত্যের কাছে, সংযমের কাছে। তাই আজ আমি মায়ের ছেলে, মায়ের বুকে ফিরিয়ে দেব। না বৌদি, না, তা হয় না। তুমি বিশ্বাস করো, তোমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, কারণ আমি জানি জজ হওয়া ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অধিকার এই গণিকা মায়ের নেই। আজ নীলাদ্রির কত মান, কত সম্মান, দিকে দিকে তার নামে জয়ডঙ্কা বাজছে। সে যদি কোন রকমে জানতে পারে তার মা গণিকা, সমাজ যদি কোন রকমে বুঝতে পারে যে জজ সাহেব একবার বনিতার সন্তান, তাহলে যে সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করবে। বৌদি, কৃষ্ণার সার্থক স্বপ্ন যে আবার অন্ধকারে হারিয়ে যাবে দাদা, অন্ধকারে হারিয়ে যাবে। বৌদি, আমি কাল সকালে কাশি চলে যাচ্ছি। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি নীলাদ্রির মুখোমুখি আর কখনো হব না। তাই যাবার সময় যাত্রা পথের পাথেও কিছু ভিক্ষে তোমাদের কাছে চাই। দেবে? কি চাস? তোমার হাতের ওই নীলাদ্রির ছবিটা। এই ছবিটা? হ্যাঁ দাদা, এটাই যে আমার জীবন পথের পাথেও। আমি রোজ গঙ্গা স্নান করে এসে ছবিটাকে বুকে চেপে ধরবো, তারপর দু চোখের জল দিয়ে ছবিটাকে ধুয়ে দিয়ে ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি আমার নীলাদ্রিকে সুখে রেখো, শান্তিতে রেখো। আমার নীলাদ্রি যেন দীর্ঘজীবী হয় ঠাকুর। মা, বাবা ঘোমটায় মুখ ঢেকে বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেলেন। কেউ ওই ভদ্রমহিলা? আমরা চিনি না। চেনো না? আমরা জানি না। জানো না? না না না, আমার বাবা জানে না, আমার মা চেনে না, কিন্তু আমার যেন মনে হলো আমি চিনি। হ্যাঁ, ওই ভদ্রমহিলার গায়ে আমি যেন সেই হারিয়ে যাওয়া পথের মাসিমার গন্ধ পেলাম। আমি জজ হওয়ার পর থেকে অনেক খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি। আমি যে তাকে প্রণাম করতাম, কিন্তু আমি ঠিকানাও জানি না। ঠিকানা কি যন্ত্রণা, কিসের এত মায়া, ধূপ ছায়া অতীতের স্মৃতি কেন আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকে? না, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করব, আমি আমার মাকে বলবো। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরীর নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরীর নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড় উঠেছে,
সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বদিনী? ব্যারিস্টার কাকুর বাড়ির কাজের মেয়ে বকুল, হ্যাঁ। বকুলকে সেই লম্পট জানোয়ার চুরি করে নিয়ে পালিয়েছে। এই কথা তুমি জানলে কি করে? এই মাত্র ব্যারিস্টার কাকু ফোন করে জানিয়েছিল। ও, তা তিনি কি বলেছেন যে বকুলকে নিয়ে গিয়ে সেই শয়তান কোথায় তুলেছে? হ্যাঁ হ্যাঁ, বলেছে। কি বলেছেন? বলেছেন সেই শয়তান লম্পট দীপক হ্যাঁ। বকুলকে নিয়ে তুলেছে হ্যাঁ। কোন এক গণিকালয়। না, আমি যাবো না। যাবি নাকি রে? যাবি নাকি? অনেক কায়দা করে তোকে ব্যারিস্টারের বাড়ি থেকে আমি ধরে এনেছি। বকুলের মধু খাবো বলে কতদিন ধরে হাতটা ধুয়ে বসে আছি। না, না, না। তুই বলছিস কি না? যাবো না। চলে এই হারামজাদা কুকুর, যদি মরতে না চাস তো ছেড়ে দে বকুলের হাত। ওরে শয়তান রানা, তুই তাহলে এসে গেছিস? হ্যাঁ রে জানোয়ার, আমরা আমাদের ভুল বুঝতে পেরে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোর হাত থেকে বকুলকে উদ্ধার করার জন্য আমি ঝড়ের বেগে ছুটে এসেছি। তোকে আমি গুলি করে হ্যাঁ? কি আমার রিভলভারের থেকে গুলিগুলো কে বার করে নিলেও? গরমস্তা তুই এই মেয়েটাকে নিয়ে এই দিক দিয়ে পালা। আমি এই দিকে দরজা দিয়ে পালাচ্ছি। দুয়ার বন্ধ। ওরে রানা, ওই দিকের দুয়ারটা এখনো খোলা আছে। এদিকে দরজাটাও বন্ধ। মেঘনাথ, মাঝের দুয়ারটা এখনো খোলা। মাঝের দুয়ারটাও বন্ধ হয়ে গেছে দীপক বাবু। কি কে তুমি? নন্দরানী গো, নন্দরানী। বলেছিলাম না মুখ দেখাবো, গান শোনাবো, সেজে গুজে আমার হারিয়ে যাওয়া 30টা বছরকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসবো আমার এই শরীরের মধ্যে। অবশেষে তোর বুকে আমি মারবো নাগিনীর মতন ছবল। হ্যাঁ জানোয়ার, হ্যাঁ, আজ আমার সেই শুভ দিন। আজ আমার হাতে তোকে মরতেই হবে। আমি কাশি যাবার বদলে তোকে খুন করে ফাঁসির দড়ি গলায় তুলবো। তুমি নও, আমি। যে আমার বাবার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, যে আমার বড় মায়ের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে, যে আমার মাকে ভুল পথে চালিত করে অন্ধকারের পথে ঠেলে দিয়েছে, যাকে আমি ছোট বোনের মতো ভালোবাসতাম, সেই বকুলকে যে গণিকালয়ে নিয়ে এসেছে, তাকে আমার হাতেই মরতে হবে, তোমার হাতে নয়। রানা, তুই পালিয়ে যা। বকুল, না বাবা না, তুমি এখানে পালিয়ে যাও এখান থেকে। তুমি ব্যারিস্টার বাবুর ছেলে, তুমি পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। তুমি সেই পথের ভিখারিনী না? তোমাকে না নীলাদ্রি পথের মাসিমা বলে ডাকতো? না, আমি যাবো না। আমি যদি তোমার মা হতাম তাহলে কি পারতে আমার কথা তুমি অমান্য করতে? আমি করো না বাবা, তুমি এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও। আমি আগেকার আমি হলে যেতাম না, কিন্তু আজকের আমি যেতে বাধ্য। You are under arrest. সিপাই, হাত পা লাগাও। জাস্ট মিনিট দারোগা বাবু, আমার কিছু বলার আছে। বলুন ম্যাডাম। মাসিমা, ব্যারিস্টার কাকুর ফোন পেয়ে আমি থানা থেকে পুলিশ নিয়ে এসেছি। পুলিশ এবং আমি আপনার হাতে রক্তমাখা বটি দেখেছি, কিন্তু আমার ভাবি স্বামী নীলাদ্রির মাসিমা হয়ে একটা সত্যি কথা বলবেন? খুনটা কি আপনি সত্যি করেছেন? হ্যাঁ, আমি খুন করেছি। অফিসার, আপনি আপনার ডিউটি পালন করুন। সিপাই, অ্যারেস্ট করো। শুধু চোখের জল ফেলা ছাড়া এখানে আর আমার কিচ্ছু করার নেই। জীবন নাটকের এর পরের দৃশ্য। আসামি নন্দরানী হাজির। নন্দরানী হাজির হুজুর। ইওর অনার, ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় অভিযুক্তা খুনি আসামি নন্দরানীকে পুলিশ আজ আদালতে হাজির করে দিয়েছে। মাননীয় আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে আমি নিযুক্ত হয়েছি। আমি এই মামলার প্রধান সাক্ষী হিসেবে পদ্মিনী চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করতে চাই। ইয়েস, মিস পদ্মিনী চ্যাটার্জি। হাজির।
বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। পুলিশের কাছে আপনি এজাহার দিয়েছেন আপনি নন্দরানীর হাতে রক্তমাখা বটি নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, দেখেছি। তা বটি যখন দেখেছেন তখন খুন করতেও নিশ্চয়ই দেখেছেন। কথাটা কিরকম হলো জানেন? কিরকম? মদের দোকানের পাশ দিয়ে যখন গেছি তখন মদও নিশ্চয়ই খেয়েছি। তার মানে নন্দরানীর হাতে বটি যখন দেখেছি তখন খুন করা দেখেছি, এটাই বা কি করে হয়? আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি আমি নিজের চোখে নন্দরানীকে খুন করতে দেখিনি। অবজেকশন ইউর অনার, মিস পদ্মিনী মিথ্যে কথা বলছেন। আমি সাক্ষী পদ্মিনী চ্যাটার্জিকে হস্টাইল উইটনেস হিসেবে ঘোষণা করছি এবং মিস চ্যাটার্জিকে জেরা করবার জন্য আদালতের কাছে অনুমতি চাইছি। প্রসিড। মিস পদ্মিনী, আপনি মনে হয় কথাটা ব্যবহার করছেন কেন? আশ্চর্য প্রশ্ন বাবু আপনাদের। মনে হয়েছে বলে মনে হয় কথাটা বলেছি। কিন্তু আমার মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছি? অফকোর্স, না হলে আজ আপনি আদালতে এসে আসামির পক্ষে কথা বলছেন কেন? অবজেকশন ইওর অনার, আমি বলতে চাই। আপনি বলার আগে আমি ওই মাননীয় ধর্মবতার কাছে কিছু বলতে চাই। ইয়েস। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার রায়, আপনি কি সকলকেই মিথ্যেবাদী বলে মনে করেন? হোয়াট? আপনি কি নিজের চরিত্র দিয়ে সকলকে বিচার করতে চান? আমি যা দেখেছি পুলিশকে আমি তাই বলেছি। চিৎকার করবেন না মিস পদ্মিনী। মিস্টার রয়, আপনার বোধহয় খেয়াল নেই, মিস পদ্মিনীর চেয়ে আপনি বেশি চিৎকার করছেন। আই মে বি এক্সকিউজড ইওর অনার। যে কাকুকে আমি প্রণাম করতাম সেই অনিমেষ কাকু আমার কাছে এক্সকিউজ চাইছেন। আমার ভালো লাগছে না। তাছাড়া আমার ভাবী স্ত্রী পদ্মিনী আজ সাক্ষী হিসেবে কাঠগড়ায় উঠেছে। কি করে এই মোকদ্দমা আমি করব আমি ভাবতে পারছি না। তাহলে কি এই মোকদ্দমা ট্রান্সফার করে দেব? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইয়েস। থ্যাংক ইউ ইওর অনার। উনি আমার উপর মিথ্যে চাপ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু মিস পদ্মিনী, আপনার কথা দুরকম মনে হয়ে যাচ্ছে, তাই না ধর্মবতা? কিন্তু সেটা হতেই পারে। অফকোর্স, সেটা নিশ্চয়ই হতে পারে। আপনি চুপ করুন। প্লিজ স্টপ মিস্টার রয়। মিস পদ্মিনী সেদিন মনে হয়েছিল আসামি নন্দরানী দোষী, কিন্তু আজ আমার মনে হচ্ছে উনি সম্পূর্ণ নির্দোষ। আমি হলফ করে বলতে পারি ওই নন্দরানীর পক্ষে কখনো কোনোদিন মানুষ খুন করা সম্ভব নয়। মিস চ্যাটার্জি, আপনি নেমে আসুন। মিস্টার রয়, আপনার পরের সাক্ষী এই কেসের তদন্তকারী পুলিশ অফিসার মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জি, সেদিন আপনি যখন মিস পদ্মিনীর সঙ্গে অকুস্থলে গিয়ে উপস্থিত হলেন তখন সেখানে কি দেখেছিলেন? আমি দেখেছিলাম নন্দরানী রক্তমাখা একটা বটি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর দীপক বাবু রক্তাক্ত দেহটা পড়ে আছে তার পায়ের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মুখার্জি। সেখানে কি আপনি আর অন্য কাউকে দেখেছিলেন? আগে না। সেদিন আসামি নন্দরানী আপনাকে কি বলেছিলেন? বলেছিলেন আমি খুন করেছি, আমাকে অ্যারেস্ট করুন। ইওর অনার, থানা অফিসারের কথা আপনি নিজের কানে শুনলেন, সুতরাং অবজেকশন ইওর অনার। আমি আমার লার্নেড ফ্রেন্ড মিস্টার রায়ের কথার মধ্যে একটা কথা বলতে চাই। আসামি নন্দরানী যে কোনো কারণেই হোক সেদিন আসল অপরাধীকে বাঁচাবার জন্য রক্তমাখা বটিটা নিজের হাতে তুলে নিয়েছিলেন। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড মিস্টার আব্দুল সালাম আইন ব্যবসা ছেড়ে দিয়ে আদালতে এখন জ্যোতিষ চর্চা শুরু করছে। ভদ্রভাবে কথা বলবেন মিস্টার রয়। থামুন থামুন। চালাকি করে আপনি আসামিকে খালাস করতে পারবেন না, কারণ আসামি দোষী। ইম্পসিবল। আসামি নির্দোষ। দোষী। নির্দোষ। দোষী। নির্দোষ। অর্ডার। মিস্টার মুখার্জি, আপনি নেমে আসুন। মামলার স্বার্থে আমি আসামি নন্দরানীকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কাঠগড়ায় যেতে অনুরোধ করছি। আপনি সত্যপাঠ করুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিস্টার সালাম, প্রসিড। আমরা প্রধান সাক্ষীর কাছ থেকে জানতে পেরেছি যে আসামি সম্পূর্ণ নির্দোষ। সুতরাং আমার লার্নেড সিনিয়র কাউন্সিল ইচ্ছা করলে আসামিকে জেরা করতে পারেন। আপনার নাম কি? কি আশ্চর্য, এইমাত্র আমার নাম ধরে ডেকে হাজিরা নিলেন, আবার আমার নাম জিজ্ঞাসা করছেন। ঠিক আছে, বলছি। আমার নাম নন্দরানী। শাকিম। গণিকালয়। আপনি গণিকা? কেন, আপনাদের কি পুলিশ দেখে আসেননি আমার ঠিকানা? হ্যাঁ, পুলিশ নিশ্চয়ই দেখে এসেছে, তবু ওই নোংরা ঠিকানাটা আপনার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম, কারণ ধর্মাবতার আপনার ঠিকানা শুনেই বুঝতে পারবেন আপনার আসল চরিত্র কতখানি নোংরা। অবজেকশন ইওর অনার।
আমার লানের সিনিয়র কাউন্সিল আসামি নন্দরানীর ব্যক্তিগত চরিত্রে হস্তক্ষেপ করে আদালতের বিধি লঙ্ঘন করছেন। নন্দরানী, আপনার বয়স কত? আমার কত বয়স হলে আপনার সুবিধে হয়? ভদ্রভাবে কথা বলবেন। ভদ্রভাবে কথা গণিকার মুখে? ধর্মবতার, পচা পাকে ঢিল মারলে কখনো পদ্মগন্ধ পাওয়া যায়? মিস্টার রয়, আপনি ভালোভাবে প্রশ্ন করুন। থ্যাংক ইউ, ইওর অনার। নন্দরানী, বলুন ব্যারিস্টার বাবু। আপনি শুধু নামটাই বলেছেন, সারনেম বলেননি। বলুন, আপনার সারনেম কি? মানে পদবী? যা হোক একটা লাগিয়ে নিন না। আজকাল তো দাস কেটে ঘোষ, ঘোষ কেটে ভট্টাচ, যার যা খুশি সে তেমন পদবী লাগিয়ে নিচ্ছে। আপনি একটা বানিয়ে টানিয়ে নিন। আর তাছাড়া গণিকার সবচেয়ে বড় পদবী তার রূপে, গণিকার সবচেয়ে বড় পদবী তার যৌবনে, গণিকার সবচেয়ে বড় পদবী তার পুরুষ ধরার কায়দা। ময়দার লুচি দেখেছেন? ময়দার লুচি, সেই লুচি যেমন আপনারা ছিঁড়ে ছিঁড়ে খান এটা সেটা 5 রকম তরকারি দিয়ে, তেমনি গণিকাদের ঘরে যখন যে বাবু আসেন তখন তাদের মনের মতন পদবীর হালুয়া তারা লুচির গায়ে মাখিয়ে নেয়। অবজেকশন, ইওর অনার। নন্দরানী, আপনি ভালো কথায় জবাব দিন। থ্যাংক ইউ, ইওর অনার। আচ্ছা, আপনি তাহলে ইংরেজিও জানেন? কেন, আপনি কি খুব দুঃখিত হলেন? নন্দরানী, আপনি তো স্বীকার করেছেন যে আপনি দোষী। কি করেছি না করেছি পুলিশের খাতায় লেখা আছে। আপনি যাকে খুন করেছেন সেই দীপক বাবুর সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? সাপের সঙ্গে নেউলের যা সম্পর্ক থাকে তাই। তার সঙ্গে আপনার কতদিনের পরিচয় ছিল? আমার বিয়ের পর থেকে। আই সি, তাহলে আপনার বিয়েও হয়েছিল। আই মিন, আপনি বিবাহিতা গণিকা। স্বামী কোথায় থাকেন? নামি লোক তো, তাই নিজের ঘরে দামি খাটে শুয়ে শুয়ে তিনি এখন স্মৃতির পাতা উল্টে উল্টে পড়েন। আপনার কোনো সন্তান হয়নি? হয়েছিল। সে কোথায়? এই আশেপাশেই আছে। তা স্বামী সন্তান থাকতে আপনি গণিকা বৃত্তি বেছে নিলেন কেন? আমার ভীরু কাপুরুষ স্বামীর জন্য। আমার স্বামী আমাকে ভুল বুঝে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে এখন দ্বিতীয় পক্ষে বিয়ে করে জ্বলে পুড়ে মরছে। এক্সকিউজ মি, আমার মাথাটা কিরকম ঘুরে গেল। স্যার আপনি বিশ্রাম করুন। আমার মাথাটাও যেন কেমন ঘুরে গেল। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি নন্দরানীর অদ্ভুত চরিত্র দেখে। অনিমেষ কাকু তার মামাতো ভাইকে খুন করার অপরাধে নন্দরানীকে গিল্টি প্রমাণিত করতে চাইবেনি, কিন্তু আমি যেন আসামি নন্দরানীকে কবে কোথায়, না না না, স্মৃতির আকাশ আজ মেঘে মেঘে ঢাকা। ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত আসামি নন্দরানী মোকদ্দমা আজকের মতো মুলতবি ঘোষণা করলাম। ইওর অনার, আপনি নিজের কানে আসামির মুখ থেকে জবানবন্দি শুনেছেন। উনি স্বীকার করেছেন যে উনি দোষী। আই মিন, উনি সেই খুনি। নন্দরানী, আপনি দোষী না নির্দোষ? তাহলে তুই মকদ্দমা দেখতে আসা এসব মা বোন দাদা ভাইদের কাছে জিজ্ঞাসা করতে হয়। মা বোনেরা, দাদা ভাইরা, আপনারাই বলে দিন না আমি দোষী না নির্দোষ। অবিকল সেই হাসি, অবিকল সেই কণ্ঠস্বর, তবে কি উনি সেই? হ্যাঁ, সেই দিন থেকেই উনি মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন, ইওর অনার। আমার ধারণা উনি পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছেন? হ্যাঁ, সিনিয়র লার্নেড কাউন্সিল, ওনার কথাবার্তা আচার আচরণ দেখে ওনাকে পাগল বলে মনে হচ্ছে। এক্সকিউজ মি ধর্মাবতার, ওই গণিকা পাগল হয়ে যাননি। যারা দেহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে হাজার হাজার পুরুষকে পথের ভিখিরি করে দেয়, সেই সব গণিকারা এত সহজেই পাগল হয় না। অবজেকশন, ইওর অনার। ইয়েস মিস্টার রয়, প্রসিড। এই যে পাগলের অভিনয়কারিনী গণিকা, আপনি যদি সত্যিই পাগল হয়ে গিয়ে থাকেন তাহলে এখনো আপনার মাথায় ঘোমটা কেন? ব্যারিস্টার বাবু, আমার এই খ্যামটা নাচা মুখটা আপনি দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন যে। হোল্ড ইওর টাং, নন্দরানী। আই টেল ইউ মিস্টার রয়, আমাকে বেশি উত্তেজিত করবেন না। আমাকে ঘোমটা খুলতে আপনি বলবেন না। ইওর অনার, ওই বারাঙ্গনা নন্দরানীকে আজ ঘোমটা খুলতেই হবে।
মহামান্য ধর্মাধিকরণ, আসামি নন্দরানী ঘোমটা খোলার পর তার চোখ দেখে, মুখ দেখে আমরা সহজেই বুঝতে চেষ্টা করব যে সারা জীবনের পাপের কত কালি ওনার মুখে লেগে আছে। নন্দরানী, আপনি ঘোমটা খুলুন। না না ধর্মাবতার, আপনি আমাকে ঘোমটা খোলার আদেশ দেবেন না। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন। আপনি প্রতিবাদ করবেন না, ঘোমটা খুলুন। ঘোমটা খুলুন নন্দরানী, ঘোমটা খুলুন, ঘোমটা খুলুন, ঘোমটা খুলুন, খুলুন ঘোমটা। আজ সবাই আমাকে ঘোমটা খুলতে বলছেন। মাননীয় দর্শকবৃন্দ এবং আমার মা বোনেরা, আজ আদালত যখন আমার ঘোমটা খুলতেই বলছেন, তখন আমি আমার ঘোমটাটা খুলেই দিই। কি বলুন? মাননীয় ধর্মাবতার, পুরুষোত্তম ব্যারিস্টার মিস্টার রায়, আপনারা এই গণিকার মুখটা, এই কলঙ্কিনীর মুখটা, আপনাদেরকে লজ্জা দেবার মুখটা ভালো করেই দেখুন। আমি আমার ঘোমটা খুলে দিলাম। অনিবার্য কারণে আজকের এই মোকদ্দমা মুলতবি ঘোষণা করলাম। তাহলে ওই এজলাস থেকে আপনি নেবে আসুন ধর্মাবতার। নেবে এসে বিখ্যাত ব্যারিস্টার মিস্টার রায়ের পাশে এসে দাঁড়ান। আমি এই গণিকা নন্দরানী আজ আপনাদের সামনে একটা ছোট্ট গল্প শোনাবো। বলুন, বলুন, আপনার সেই ছোট্ট গল্পটা কি? মনে পড়ে সেই ছোটবেলায় আপনাকে ঠাকুরের প্রসাদ খাওয়াতে এসে আমি বলেছিলাম আমারও একটি ছোট ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। আচ্ছা, আপনার সেই হারিয়ে যাওয়া ছেলেকে আপনি খুঁজে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এই আদালতেই আছে। তা তিনি কি করেন? বলবো সব বলবো, কিন্তু যে কথাটা না বললে আমার জীবন কথাই বলা হবে না। আগে আমি সেই কথাটাই বলবো। না, বলো না, বলো না। হ্যাঁ, আমি বলবো, আমাকে বলতেই হবে। আপনি বলুন, আপনি বলুন। এখন এটা আদালত নয়, আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন। বলুন বলুন। হ্যাঁ, নিশ্চয়ই পারেন। স্যার যখন বলছেন তখন আপনি নিশ্চয়ই বলতে পারেন। তাহলে শুনুন, এতদিন আমি রেখে রেখে বলেছিলাম, এখন পরিষ্কার করেই বলছি। আপনি বলুন। আমার নাম নন্দরানী নয়। তবে কি নাম? আমার নাম কৃষ্ণা। আর যিনি আমাকে গণিকা হতে বাধ্য করেছেন, যিনি আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, যিনি এই প্রকাশ্য আদালতে আমাকে বারবার গণিকা বলে অসম্মান করেছেন, তিনি আর কেউ নন, উনি আমার স্বামী। আমার বাবু। নীলাদ্রি, সালাম সাহেব, উনি নন্দরানী দীপক কাকাকে খুন করেননি, তাকে খুন করেছি আমি। বললি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি খুন করার পর আমার হাত থেকে জোর করে তোর এই পথের মাসিমা বটিটা কেড়ে নিয়েছিলেন। তারপর জোর করে আমাকে সেই ঘটনাস্থল থেকে বের করে দিয়েছিলেন। ওরে রানা, কেন যে তোকে বার করে দিয়েছিলাম তাকে তুই জানিস বাবা? ওরে তুই যে আমার স্বামীর সন্তান বাবা। বড়মা, চুপ করুন, চুপ করুন। রহস্যময় ঘটনার রহস্য ভেদ করতে দিন। বলুন, কে আপনার ছেলে যে এখানে হাজির আছে? আপনি বলুন। হ্যাঁ, আপনার সেই হারিয়ে যাওয়া সন্তান নীলাদ্রি। বড়মা, নীলাদ্রি, আমার মায়ের জ্ঞান ফিরেছে। মা গো, তুমি ওঠো, ওঠো। আমি তোমার সামনে
আমার অপরাধী বাবার বিচার করব। তা তুই পারবি না নীলাদ্রি। আমি আগে স্ত্রী, তারপরে মা। তাই আমার সামনে আমার স্বামীকে, আমার সন্তান অপমান করবে, তা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমার স্বামী ভুল করেছে বলে আমার সন্তানও ভুল করবে, তাই কি কখনো হয়? কি গো, আমি তোমার সন্তানকে জজ করার প্রতিজ্ঞা পূর্ণ করতে পেরেছি তো? মা গো, হ্যাঁ, আমাকে আরেকবার ডাক, আমাকে আরেকবার মা বলে ডাক নীলাদ্রি। আমাকে আরেকবার মা দেখেছি মা। মা, মা গো, ও মা, ও মা, তুমি তুমি সাড়া দাও মা, তুমি সাড়া দাও। একটিবার তুমি আমাকে নীলাদ্রি বলে ডাকো, ডাকো না মা। মা গো, একবার ডাকো না খোকা, মা। খোকা, মা, খোকা, মা। পালিয়ে গেছে, পালিয়ে গেছে, তোর মা পালিয়ে গেছে রে। না না, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। না, আমার মাকে আমি পালিয়ে যেতে দেব না, আমার মাকে আমি পালিয়ে যেতে দেব না। না না, তোমরা আমার মাকে কেউ ছোবে না, কেউ ছোবে না, না কেউ ছোবে না। সেই ছোট্টবেলা থেকে লুকিয়ে লুকিয়ে তার স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমাকে বড় করে তুলেছে। নারী জীবনের শেষ সম্বলটুকু দিয়ে আমাকে জজ করেছে। সারা বিশ্ব তাকে গণিকা বলে ঘৃণা করলেও, সবাই তাকে অবজ্ঞার থুৎকার দিলেও, আমার মা আমার কাছে স্বর্গের দেবী, আর আমি সেই দেবী মহামায়ার সন্তান। নন্দরানী হাজির হুজুর। মামলাটা নয় খুব সহজ, কারণ মা স্বামী, ছেলে জজ। দেখে রে পৃথিবী কত অনাদরে ঘুমায় গিয়াছে মা, যত ডাকে তারে মা মা বলে, আর সাড়া দেয় না, আর সাড়া